আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু আসলেই অনেক স্পেশাল। যারা মূলত মিড রেঞ্জ বাজারের মধ্যে ফোন খুঁজেন, যাদের বাজেট হচ্ছে 30,000 টাকার আশেপাশে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা সুপার এক্সাইটেড হতে যাচ্ছে। কারণ আমাদের কাছে কিন্তু বরাবরের মতো Xiaomi পোকো সিরিজের X7 আছে এবং এই X সিরিজ কিন্তু আমরা দেখি বরাবরই হচ্ছে গেমিং এর জন্য বিখ্যাত, তাদের পারফরমেন্সের জন্য বিখ্যাত। বাট এইবার 2025 সালে এসে কিন্তু ভিন্ন রকম কিছু আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র পারফরমেন্স না, ডিসপ্লে সেকশন, ক্যামেরা সেকশনে কিন্তু পোকো এবার অনেক বেশি ইমপ্রুভমেন্ট এনেছে। সেগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো এবং এই প্রোডাক্টের ফুল আনবক্সিং, পাশাপাশি রিভিউ এবং ক্যামেরা টেস্টিং, ডিসপ্লে টেস্টিং, গেমিং টেস্টিং সবকিছু কিন্তু দেখবো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে মুভ করা যাক। এবং ভিডিওতে যাওয়ার আগে আমাদের আজকের ভিডিও স্পন্সর হচ্ছে রাফসান টেলিকম, যাদের ঠিকানা বরাবরের মতোই বসুন্ধরা সিটি, বেসমেন্ট 2, শপ নাম্বার 88। যেখানে গেলে কিন্তু এক্স সিরিজের পোকো এক্স সিরিজের সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশনে তাদের নাম্বার দিয়ে দিচ্ছি, ফেসবুক পেজের লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিজিট করে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। আর 2025 সালে ফেব্রুয়ারি মাস যেহেতু চলে আসছে, প্রোডাক্ট কিন্তু আরো লঞ্চ হবে। নতুন নতুন আনবক্সিং দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আমরা রেগুলার আনতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে মুভ করা যাক। So finally we have Poco X7 5G with black and yellow color combination. আমরা খুললে কিন্তু সবার আগে দেখতে পারবো পোকো লোগো, তার পাশাপাশি ভিতরে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো ডিভাইসটা আমরা সাইডে রাখলাম। সাইডে রাখার পরে ভিতরে দেখবো হচ্ছে একটি 45 ওয়াটের চার্জার এন্ড ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল। এখানে 45 ওয়াট দেওয়া হয়েছে, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সাইডে রাখি এগুলা। তার পাশাপাশি যদি এই পাশটাতে দেখি, এইখানে কিন্তু দেখতে পারবো হচ্ছে সিম ইজেক্টর পিন, টিপিক্যাল Xiaomi-র পিন রাখলাম আমরা সাইডে। ডকুমেন্টেশনস, পাশাপাশি হচ্ছে ব্যাক কভার, যেটি একটি সিলিকন কেস, যেই কেসটা কিন্তু লং টাইম আপনারা ইউজ করতে পারবেন, মানে খুব তাড়াতাড়ি ইউলো হবে না। তো এইগুলো সবকিছু আমরা সাইডে রাখার পরে চলে আসবো হচ্ছে ডিভাইসটাতে। দিস ইজ পোকো X7 5G, যথেষ্ট প্রিমিয়াম কালার পিছনে, এবং কালারটা হচ্ছে গ্রিন কালার। এটা আরো দুইটা কালার হয়ে থাকে। এবং সারপ্রাইজিংলি আমরা পোকোতে এবার পাচ্ছি 3D কার্ভ ডিসপ্লে। ব্যাক সাইডে পুরোটাই অ্যালুমিনিয়াম, পাশাপাশি সাইডের ফ্রেমটাও হচ্ছে প্লাস্টিক। আমরা কিন্তু সামনে গ্লাসে কিন্তু হচ্ছে পাচ্ছি গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। তো এগুলো নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো, পাশাপাশি প্রিমিয়াম একটা লুক। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক হচ্ছে মূল স্পেসিফিকেশনে। পোকো X7 5G-র ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.67 ইঞ্চির একটি বড় সড়ো টিপিক্যাল ডিসপ্লে, Xiaomi-র যে সাইজটা মানে রেগুলার সাইজ, সেই ডিসপ্লেটা ব্যবহার করা আছে। পাশাপাশি কিন্তু 185 গ্রামের ওয়েট এবং 8.4 মিলিমিটারের থিকনেস, যথেষ্ট লাইট ওয়েট বলা যায়। থিকনেসের যে কম্বিনেশন সেটাও কিন্তু ভালো। কার্ভ ডিসপ্লেতে কিন্তু আমরা দেখি বরাবরের মতো ফোন একটু বেশি মোটা হয়, সেখানে কিন্তু পোকো এবার ওয়েট ব্যালেন্সটা অনেক বেশি ভালো রেখেছে। সামনের দিকে ক্যামেরার দিকে একটু ফোনটা ঝুঁকে পড়ে, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা দেখে থাকি। অ্যান্ড স্পেসিফিক ডিজাইনের কথা বলতে গেলে এটা কিন্তু দেখতে এক্স্যাক্টলি Redmi Note 14 Pro ডিজাইনের মতো। আমরা দেখেছি কিন্তু এর আগে ভিডিওতে Redmi Note 14 Pro, বাট কিছুটা ডিফারেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি। Redmi Note 14 Pro তে বেসিক্যালি আমরা লেদার ফিনিশ দেখতে পাই, যেখানে আমরা পাচ্ছি এখানে ম্যাট ফিনিশের প্লাস্টিক বডি পোকো X7 এ আর কি। এবং ক্যামেরাতে কিন্তু হচ্ছে রিং করে ডিজাইন দেওয়া হয়েছে, যেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। ডিজাইনে যে সবচেয়ে বড় ইমপ্রুভমেন্ট সেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে, আর যেটা কিন্তু পোকো কখনোই তাদের ফোনে আমার দেখা মতো কখনোই কার্ভ ডিসপ্লে ইউজ করে নাই। তো ইন হ্যান্ড ফিল নিয়ে আমি কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে আমরা লেফট সাইডে পাবো হচ্ছে ডুয়াল স্পিকারের মেইন স্পিকার, পাশাপাশি মাঝখানে পাবো হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আর হচ্ছে সিম ইজেক্টর ট্রে, যেখানে কিন্তু ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করার অপশন আছে। এখন কিন্তু মেমোরি স্লট দেওয়াটা বা এক্সপেক্ট করাটাও কিন্তু এক রকমের বিলাসিতা বলা যায়। অ্যাপার্ট ফ্রম দিস আমরা কিন্তু রাইট সাইড পেয়ে যাবো হচ্ছে পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটনটা। এবং এখানে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট নাই, মানে আমরা পোকো X6 এ কিন্তু দেখেছিলাম যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, বাট পোকো X7 এ কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। তার মানে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু শো হয়ে গিয়েছে। সেখানে কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্টের পজিশন অ্যাকুরেসি কিন্তু অনেকটাই ভালো পাচ্ছিলাম, টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল। বিশেষ করে ডিসপ্লে সাইজটা ডিসেন্ট হওয়ার কারণে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো রকম প্রবলেম কিন্তু কারোই ফেস করতে হবে না, হাত ছোট হোক বড় হোক। এবং টাচ রেসপন্সও কিন্তু অনেকটাই হাই ছিল, মোটামুটি টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল, লেটেন্সি কিন্তু আমরা লক্ষ্য করিনি। এবং এই ফোনটাতে কিন্তু আরো ব্যবহার করা আছে ডুয়াল স্পিকার, মানে ডলবি অ্যাটমস কে সাপোর্ট করে থাকে স্পিকারস গুলা। এবং স্পিকারস এর সাউন্ড কোয়ালিটি ভাই, টু বি অনেস্ট উইথ ইউ, অনেক বেশি ক্র্যাকিং ছিল। বেসটা মোটামুটি অনেক বেশি হাই ছিল। যারা মূলত গেমিং করতে যাচ্ছেন তারা কিন্তু হেডফোন ছাড়াই গেমিং করতে পারবেন। তো সরাসরি আমরা শুনে আসি সাউন্ড কোয়ালিটি কেমন।
আর হ্যাঁ, মিড রেঞ্জের এই বাজেটে কিন্তু আপনাদেরকে IP68 and 69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সের যে প্রোটেকশন সেটা কিন্তু কোম্পানি প্রোভাইড করতেছে। ক্যান ইউ ইম্যাজিন, মানে আপনি এই বাজেটের ফোন নিয়ে লিটারেলি পানিতে নামতে পারবেন, ছবি তুলতে পারবেন, 1 থেকে 1.5 মিটার নিচে গিয়ে ভিডিও করতে পারবেন, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। মানে আনবিলিভেবল এক কথা বলতে গেলে এই জিনিসটা কিন্তু কোম্পানি দিয়েছে। অবশ্যই আমি এই জন্য অ্যাপ্রিসিয়েট করবো Xiaomi-কে। এন্ড আমরা কিন্তু সরাসরি টেস্টও করে দেখেছি, কোনো রকম প্রবলেম কিন্তু হয় নাই। তবে পানি যখন ফোনটাতে পড়ছিল তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কাজ করছিল না, তো যেটা কিন্তু হচ্ছে অ্যাজ এক্সপেক্টেড, যে হচ্ছে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট থাকলে কিন্তু সেটা আবার হচ্ছে পানিতে টাচ করার সাথে সাথে কাজ করতো। তো এইবার কিন্তু আমরা চলে আসবো এই ফোনটার সাকসেসের জায়গা, মানে এবারে যে হাইলাইট ডিসপ্লে সেকশন আমরা আসলে দেখবো 6.67 ইঞ্চির একটি ডাইনামিক 3D কার্ভ ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটি একটি অ্যামোলেড ডিসপ্লে এবং 68 বিলিয়ন কালার্স, 120 হার্টজের রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট, ডলবি ভিশনকে সাপোর্ট করে থাকে এই ডিসপ্লেটা, 3000 নিটসের পিক ব্রাইটনেস এবং 1200 নিটসের HBM মানে হাই ব্রাইটনেস মোডকে সাপোর্ট করে থাকে। আমরা কিন্তু আউটডোর ইনডোর সব জায়গায় কিন্তু ভিজিবিলিটি দিয়ে কোনো রকম প্রবলেম পাইনি। পাশাপাশি এই ফোনটার কিন্তু অন্যতম বড় প্রোটেকশনের জায়গা হচ্ছে এই ফোনটাতে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন দেওয়া আছে। এই বাজেটের মধ্যে গরিলা গ্লাস ভিক্টাস 2 দেওয়াটা এক কথায় যে কোনো কোম্পানির তরফ থেকে অবশ্যই চ্যালেঞ্জিং, যেটা কিন্তু হচ্ছে Xiaomi বরাবরের মতো তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পছন্দ করে, সেই কাজটা কিন্তু তারা এবার করেছে। কারণ আমরা জানি কর্নিং গরিলা গ্লাস হচ্ছে মোটামুটি মিড রেঞ্জের জন্য ভালো, তারপর হচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, তারপরে হচ্ছে ভিক্টাস 2, আনবিলিভেবল এক কথা বলতে গেলে। পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট কিন্তু এই ফোনটাতে আছে। এইবার খাতা কলমের কথা যদি বাদ দেই, তাহলে যদি রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে কিন্তু আমরা HDR স্ট্রিমিং করতে পারছিলাম। পাশাপাশি কিন্তু আমরা বাইরে কিন্তু আউটডোরে মাল্টিমিডিয়া টেস্টও করেছি, সেখানে কিন্তু ভিজিবিলিটি কোনো রকম প্রবলেম আমরা দেখি নাই। আর যেহেতু কার্ভ ডিসপ্লে ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু আরো ভালো হয়েছে এবার, যার কারণে কিন্তু আপনারা মুভি ওয়াচ করতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন। ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট আছে, নেটফ্লিক্সে আপনারা হচ্ছে HDR স্ট্রিমিং করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। আর এই ফোনটার কিন্তু টিন আর বেজেলটা কিন্তু অনেকটাই ন্যারো করেছে, গতবার কিন্তু 87% এর মতো ছিল, যেটা কিন্তু এবার অলমোস্ট 90% এর মতো করেছে, যার কারণে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স আপনারা ডিসপ্লে থেকে পাবেন। আর বাস্তবিক অর্থে বাজেট অনুযায়ী আমি কিন্তু ডিসপ্লে নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড। লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা সেকশন। আমরা কিন্তু জানি ক্যামেরা কিন্তু বরাবরের মতো গেমিং ফোনগুলোতে হচ্ছে একটু নিচের দিকে থাকে, মানে ডাউনগ্রেড হয়, বাট এইবার সারপ্রাইজিংলি পোকো X7 এ কিন্তু ভালো মানের ক্যামেরা দেওয়া হয়েছে এবং পোকো X7 এবং X7 প্রোতে এক্স্যাক্ট সেম ক্যামেরা দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমরা পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাচ্ছি, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ডারি হচ্ছে আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এখানে কিন্তু আমরা মেইন ক্যামেরাতে পাচ্ছি সনি লাইটিয়া 600 এর সেন্সর, যেটা কিন্তু একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড সেন্সর। এটা দিয়ে কিন্তু অলরেডি অনেকগুলো ফোন লঞ্চ হয়েছে এবং ছবির কোয়ালিটি কিন্তু টু বি অনেস্ট উইথ ইউ অনেক বেশি ভালো ছিল। আমরা যখন মেইন ক্যামেরাতে ছবি তুলছিলাম তখন কিন্তু একে তো মনে হচ্ছিল না মিড রেঞ্জ বাজেটের ফোন, 2 নাম্বার মনে হচ্ছিল না যে এটা গেমিং ফোন, মনে হচ্ছিল এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ওয়াইজ ফোন। তাছাড়া কিন্তু পোর্ট্রেটে কিন্তু নর্মাল আমরা হচ্ছে ওয়াইডে ছবি তুলতে পারবো আর হচ্ছে 1x এ ছবি তুলতে পারবো, এক্সট্রা কোনো টেলিফোটো লেন্স না থাকার কারণে কিন্তু আমরা হচ্ছে 2 বা 3x এ ছবি তুলতে পারবো না, যেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ঠিকঠাকই আছে। পাশাপাশি আলট্রা ওয়াইড ক্যামেরাটা কিন্তু ভালো ছিল। তবে স্পেসিফিক পোর্ট্রেটের কথা বলা লাগে, এখানে সাবজেক্টকে রেখে অবজেক্ট যে ব্লার করার ব্যাপারটা থাকে সেটা কিন্তু খুব ইজিলি করতে পারছিল এবং ছোট ছোট যে ডিটেল সেগুলো কিন্তু ভালোভাবে প্রোভাইড করতেছিল। এবং সারপ্রাইজিংলি ছবি তোলার পরে মনে হচ্ছিল এআর একটু টাচ আছে এখানে, ছবিটা কিন্তু একটু পলিশড হয়ে বের হয়ে আসছিল, যেটা কিন্তু আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগছে এবং এটা দেখতে কিন্তু অনেকেরই পছন্দ হবে। এন্ড থার্ড ক্যামেরার কথা যদি বলি, ম্যাক্রোটার কথা, যেটা হচ্ছে আপনার কি ইউজলেস ক্যামেরা এক কথায়, সেটা নিয়ে কিন্তু ওরকম কোনো কাজ নাই, বাট আপনি চাইলে শখের বসে ছবি তুলতেও পারেন। এন্ড রিয়েল টাইম এক্সপিরিয়েন্স কিন্তু আমার ছবিতে অনেক বেশি ভালো ছিল। পাশাপাশি রাইট সাইডে আপনারা মোর অপশন অ্যাভেলেবল পেয়ে যাবেন, যেখানে আপনারা হচ্ছে ডুয়াল ভিডিও থেকে শুরু করে একদম স্লো মোশন প্যানোরামা সবকিছু এখানে অ্যাভেলেবল পাবেন। এখানে কিন্তু আপনারা আরো আছে নাইট মোড, আপনারা কিন্তু নিজেদের মতো করে ছবি তুলতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। আর যদি কথা বলে হচ্ছে ভিডিও সেকশন নিয়ে, ভিডিও সেকশনে কিন্তু ম্যাক্সিমাম আমরা 4K প্লাস 30 FPS সাপোর্ট পাবো, যেটা কিন্তু অবভিয়াসলি আমার কাছে মনে হয় ঠিকঠাকই আছে। কারণ এই বাজেটের মধ্যে অনেক ফোনকে আমরা দেখি যে 1080 প্লাস 30 FPS দিয়ে একদম একটা বুস্ট দিয়ে দেয়, যেটা কিন্তু অবশ্যই অ্যাকসেপ্টেবল না। এখানে কিন্তু কোম্পানি 4K প্লাস 30 উইথ OIS 4K তে ভিডিও না করলে 1080 প্লাস 60 FPS এ ভিডিও করেছি, একদম স্টেবল ভিডিও পেয়েছি, কোন রকম হেজিনেস আমরা ভিডিওর মধ্যে দেখি নাই। এবং সারপ্রাইজিংলি ভিডিওতে কালারও কিন্তু ভালো ছিল, মানে আমার দেখা ভাই 30,000 টাকা বাজেটের মধ্যে কিন্তু বেস্ট ক্যামেরা ফোন কিন্তু আমি এটা অবশ্যই রাখবো। এবার যদি কথা বলি সেলফি ক্যামেরার কথা, সেলফিতে কিন্তু আমরা 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি, যেখানে গতবার আই গেস 16 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল, যেটা কিন্তু আপগ্রেড করে হচ্ছে 20 মেগাপিক্সেলে নিয়ে আসছে। এন্ড সেলফি ক্যামেরার কোয়ালিটির কথা যদি বলি, অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু হচ্ছে নরমালি ওয়াইডে ছবি তুলতে পারবো আর হচ্ছে 1x এ ছবি তুলতে পারবো, দুই ধরনের ছবি আমরা তুলতে পারবো। তার মানে হচ্ছে আপনারা যারা গ্রুপ সেলফি তুলতে যান তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি এখানে থাকছে ছবি তোলার ক্ষেত্রে, মানে কমফোর্টেবল ফিল করবেন। সামনে সাবজেক্টকে রেখে অবজেক্ট ব্লার করার ব্যাপারগুলো কিন্তু ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারতেছিল, তো এই সব দিক নিয়ে আমার কোনো রকম কমপ্লেন নাই। সেলফি তো 1080 প্লাস 60 FPS সাপোর্ট পাচ্ছেন ম্যাক্সিমাম, যেটা কিন্তু ভাই হ্যাটস অফ, এই বাজারের মধ্যে অন্য কোনো কোম্পানি আমার মনে হয় না দেয়। তো এই ফোনটা যদি ক্যামেরা রেটিং এর কথা আমাকে বলেন, মানে ইতিপূর্বে পোকোর মধ্যে মানে এত ভালো ক্যামেরা কখনোই দেওয়া হয় নাই। এইবার কিন্তু আমরা চলে যাব এই ফোনটার অন্যতম হাইলাইটেড ফিচার বা হচ্ছে আমরা যে জন্য পোকোর ফোনগুলো কিনে থাকি, সেটা হচ্ছে পারফরমেন্স সেকশন। হ্যাঁ, প্রো গেম প্লের সেকশন। এক কথা যদি বলি, আমরা এখানে MediaTek
থেকে Dimensity 7300 Ultra একটি 4nm বেসড প্রসেসর পাচ্ছি, যেটা কিন্তু গতবার থেকে কোয়াইট আপগ্রেড। গতবার কিন্তু আমরা দেখেছিলাম Snapdragon 7s Gen 2 এবং 7s Gen 2 থেকে কিন্তু এইবারে 7300 Ultra ক্লক স্পিড সহ হচ্ছে গেমিং পারফরমেন্স অনেকটাই আপগ্রেড ছিল। আমরা কিন্তু পাবজি টেস্ট করে দেখেছি, এখানে কিন্তু ম্যাক্সিমাম 60 FPS সাপোর্ট করছিল এবং কনসিস্টেন্টলি গেমিং করতে পারছিলাম, আমরা কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখছিলাম না। পাবজি সহ কল অফ ডিউটি পাশাপাশি জেনশিন ইম্প্যাক্টের মতো এত বড় গেম আমরা প্লে করছিলাম কোনো রকম ব্ল্যাক বা ফ্রেম ড্রপ ছাড়া। তবে গ্রাফিক্স একটু কম ছিল জেনশিন ইম্প্যাক্টে, তবুও চলতেছিল ভাই, মোটামুটি 30 FPS মেইনটেইন করতে পারতেছিল, যেটা কিন্তু অবভিয়াসলি ভালো একটা ব্যাপার, কারণ অলমোস্ট 30 জিবির গেম। পাশাপাশি আমরা অ্যাশফোর্ড 9ও টেস্ট করে দেখেছি, সেখানে কোনো রকম প্রবলেম পাইনি, স্মুথলি রান করছিল। তো গেমিংয়ে কিন্তু আপনি হচ্ছে বড় সব ধরনের গেমিং করতে পারবেন এবং টুকটাক সব ধরনের ছোটখাটো গেমিংও করতে পারবেন। মাল্টিটাস্কিং গেলেও কোনো রকম প্রবলেম হবে না। মাল্টিটাস্কিং আমরা দেখেছি হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রেখে সুন্দরভাবে মেইনটেইন করতে পারছিল, সামনে অনেকগুলো অ্যাপস একসাথে ওপেন করে ব্যাকগ্রাউন্ডে রাখলেও কোনো রকম প্রবলেম কিন্তু দিচ্ছ না। পাশাপাশি ইউ এর কথা যদি বলি, এই ফোনটাতে কিন্তু HyperOS ব্যবহার করা আছে বেসড অন অ্যান্ড্রয়েড ভার্সন 14, যেটা এই সময় দাঁড়ায় কিন্তু 15 হইলে ভালো হইতো, বাট যেহেতু বাজার সেগমেন্টের ফোন ভাই মানা যায়, এটা মানা যায়, কোনো প্রবলেম নাই। পাশাপাশি LPDDR4X হচ্ছে র্যাম টাইপ, UFS 2.2 স্টোরেজ টাইপ। পাশাপাশি হেভি গেমিং বা টাস্কিং এর ক্ষেত্রে কোনো রকম কলাপস আমরা দেখতে পাইনি। আপনি রেগুলার ইউসেজে কিন্তু ঠিকঠাকভাবে সবকিছু রান করতে পারবেন, সেটা গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং, অ্যাপ ক্লোজিং, রানিং, সেটা তো বললামই। এবং এটার বেস ভেরিয়েন্ট হচ্ছে 8/128 থেকে তারপর আপনি 8/256 পর্যন্ত নিতে পারবেন। তারপর আরো ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে, বাংলাদেশে আস্তে আস্তে চলে আসবে। তো মোটামুটি পারফরমেন্স নিয়ে কিন্তু আমি ডিসেন্ট স্যাটিসফাইড। আপনারা মোটামুটি গেমিং সহ সব ধরনের পারফরমেন্স কিন্তু ইজিলি উপভোগ করতে পারবেন। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত দেখেছি পোকো X7 এর ফুল রিভিউ, এবার কিন্তু চলে আসবে এটার ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ, আর শেষে কিন্তু বলেছিলাম ভালো একটা প্রাইস থাকবে, সেই প্রাইস দিয়ে আমরা কথা বলবো। পোকো X7 এ কিন্তু ব্যবহার করা আছে 5500 mAh এর ব্যাটারি। এইখানে একটা ব্যাপার আছে ভাই, এখানে কিন্তু হচ্ছে যেটা গ্লোবাল মানে আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল চায়নাতে যেটা লঞ্চ হবে সেটার ব্যাটারি এমএএইচ হচ্ছে 5100, আর যেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে ইন্ডিয়ান গ্লোবাল সেটার ব্যাটারি এমএএইচ হচ্ছে 5500 mAh এর ব্যাটারি। তার মানে হচ্ছে পোকো X3 তে আমরা দেখেছিলাম সেরকম 5500 সামথিং ব্যাটারি ছিল আপনার হচ্ছে এই ইন্ডিয়ান ভার্সনে, আর যেটা গ্লোবাল ছিল সেটার ব্যাটারি কিন্তু 5000 সামথিং এরকম ছিল। মানে সেই লেগেসি কিন্তু এবারও ফরওয়ার্ড হয়েছে। পাশাপাশি কিন্তু ফোনটাতে পাচ্ছি আমরা 45 ওয়াটের চার্জার, 45 ওয়াট প্লাস হচ্ছে 5500 mAh এর ব্যাটারি। ভাই বেস্ট কম্বিনেশন আমি বলবো 30,000 টাকা বাজেটের মধ্যে। আপনারা যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলেন তাহলে কিন্তু হচ্ছে আমি 1.5 থেকে 2 দিন ইভেন প্লাস ব্যাকআপ আমি এই ফোনটাতে পেয়েছি। আমার কাছে ফোনটা অনেকদিন যাবতই রয়েছে, আমরা টেস্ট করেছি, কাস্টমার কাছে সেলও হয়েছে, রিভিউ আমরা পেয়েছি, যার কারণে কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটা স্পেসিফিক ধারণা আপনাদেরকে দিতে পারছি। এর ব্যাটারি ব্যাকআপ ভাই অনেস্টলি বললাম অনেক বেশি ভালো। পাশাপাশি হচ্ছে আপনার এই ফোনটাতে ব্যবহার করা আছে 45 ওয়াটের চার্জার, যেটাতে চার্জ করতে সময় লাগবে আপনার নিয়ারলি 1 ঘন্টার মতো, 1 ঘন্টা সামথিং এর মধ্যে কিন্তু হয়ে যাবে। বাট কোম্পানি বলে আরো কম লাগে, 50 মিনিট লাগে, বাট অ্যাকচুয়ালি না, এটা কিন্তু 1 ঘন্টা সময়ই লাগে। আর যারা হচ্ছে মূলত গেমিং করতে আছে তাদের জন্য বলতে চাই, যেহেতু গেমিং ফোন সেক্ষেত্রে স্ক্রিন অন টাইমটা অনেক জরুরি একটা বিষয়। 7 ঘন্টা স্ক্রিন অন টাইম ভাই আপনি এভারেজ পাবেন, তো সেরকম অনেক ব্যাপার স্যাপারই আছে। এবার যদি আমরা চলে আসি আপডেট প্রাইসে, প্রাইসটা কত? আজকের প্রাইস 8/128GB 29,990 টাকা, আর 8/256GB 31,990 টাকা। যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে নিতে পারেন। তো মোটামুটি আপনি আমাকে যদি এখন জিজ্ঞেস করেন ভাই 30,000 টাকা বাজারে আপনি কি পাচ্ছেন, কার্ভ ডিসপ্লে পাচ্ছেন, মিডিয়াটেকের 7300 আলট্রা একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর পাচ্ছেন, পাশাপাশি কিন্তু ক্যামেরাটা অনেক ভালো এবং ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ সবকিছু মিলাই কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন। আমার দেখা বর্তমানে ভাই সবকিছু একসাথে কিন্তু কোম্পানি দেয় না, মোটামুটি এর মধ্যে আপনি সবকিছু পাচ্ছেন, মেজর যে স্পেসিফিকেশনগুলো সবগুলো কিন্তু অ্যাভেলেবল আছে। তো 30,000 টাকা বাজারে কিন্তু আপনারা অনায়াসেই চোখ বন্ধ করে এই ফোনটা নিতে পারেন। তো মোটামুটি আর কথা বাড়াবো না, এখান থেকে ভিডিও শেষ করে দিব। যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয় যে না আপনারা এই ভিডিও থেকে হচ্ছে প্রোডাক্টটা কিনছেন অথবা কোনো ইনফরমেশন আপনারা পাইছেন, ভিডিওটা প্লিজ লাইক করে দিন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভাই। সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের অনুপ্রেরণা লাগে, আমরা কিন্তু আরো ভিডিও বানাই। তো মোটামুটি এই ছিল ভিডিও, শেষ করে দিচ্ছি এখান থেকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।